আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই দ্য টাইমস সংবাদ শিরোনাম। গৃহশিক্ষিকার বাসা থেকে উদ্ধার ছাত্রী আর তার মায়ের অর্ধগলিত লাশ। তদন্তে বের হয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। হাদি হত্যা মামলায় নাটকীয় মোড়, নতুন তদন্তে সিআইডি। শীর্ষ সন্ত্রাসী ভয়ঙ্কর এক গডফাদার, নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আটক করেছে সেনাবাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মা মেয়ের অর্ধগলিত লাশের সাথে এই ফ্ল্যাটে এতদিন বসবাস ছিল হত্যায় অভিযুক্ত পরিবারটির। এমনকি মর্তদেহের দুর্গন্ধের মধ্যেই চলত রান্না, খাবার কিংবা ঘুম সহ সব স্বাভাবিক কার্যক্রম। নিখোঁজের প্রায় ৩ সপ্তাহ পর গৃহশিক্ষিকা মিমির দোতলার এই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ১৪ বছরের ছাত্রী ফাতেমা আর তার মায়ের লাশ। কেরানীগঞ্জের কালিন্দির মুক্তিরবাগ এলাকার এই ৫তলা ভবনে স্বামী, সন্তান আর ছোট ২ বোনসহ বসবাস করতেন গৃহশিক্ষিকা মিমি বেগম। সন্ধ্যায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা 999-এ জানালে পরে তল্লাশি শেষে ওয়াশরুমের ছাদ আর খাটের ভিজ থেকে উদ্ধার করা হয় অর্ধগলিত লাশ দুটি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা নিখোঁজের দিনেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে লাশ বাসায় লুকানো থাকলেও পরিবারটির পালানোর চেষ্টা বা সন্দেহজনক কোনো আচরণ দেখা যায়নি সিসিটিভি ফুটেজে। এদিকে নিহত স্কুল শিক্ষার্থী ফাতেমার বাবা ও নাসরিন বেগমের স্বামী শাহিনের দাবি, ২৫শে ডিসেম্বর নিখোঁজের পর কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি, পরে মামলা দায়ের করলেও গাফিলতিতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করার কথা উল্লেখ করে মামলার তদন্ত কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজেই মোড় ঘুরিয়ে দিয়েছিল। প্রতিদিনের মতো গেল বছরের ডিসেম্বরের ২৫ তারিখেও শিক্ষিকা মিম আক্তারের বাসায় পড়তে যান ৮ম শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থী ফাতেমা। এর প্রায় ২ ঘণ্টা পর শিক্ষিকার বাসায় ঢুকতে দেখা যায় ফাতেমার মা রোকেয়া রহমানকে। এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না মা মেয়ের। পুলিশ জানায়, এনজিও থেকে ঋণ নেয় শিক্ষিকা মিম, যার জামিনদার ছিলেন রোকেয়া রহমান। এনজিওর টাকা সময়মতো না দেওয়ায় চাপ দিলে রাগে ক্ষোভে হত্যা করা হয় রোকেয়া এবং তার মেয়েকে। খুনের মোটিভ পরিবর্তন করতে ২৫শে ডিসেম্বর নিহত ফাতেমার পোশাক পরে বের হতে দেখা যায় মিমের ছোট বোন নুসরাতকে। সেদিন সন্ধ্যায় আবার বোরকা পরে বাসায় ঢুকতে দেখা যায় তাকে। এ ঘটনায় মূল অভিযুক্ত শিক্ষিকা মিম আক্তার, বোন নুসরাতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, ঘটনা শুরু হয় একটি ফোন কল দিয়ে। ভুক্তভোগীর মাকে ফোন করে জানানো হয় তার মেয়ে পড়তে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এই খবর পেয়ে মা দ্রুত সেখানে ছুটে আসেন। মা ঘরে প্রবেশ করার পরই ঘটে ভয়াবহ ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, ঘরে ঢোকার মুহূর্তে পিছন দিক থেকে নুসরাত, নূরজাহান ও নূরজাহান ওড়না ব্যবহার করে তার গলায় চাপ সৃষ্টি করে। একই সময় আরেকজন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর দুজন মিলে ওড়না টেনে তাকে অচেতন করে ফেলে। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের আন্দোলনে শরীফ ওসমান বিন হাদি ছিলেন এক পরিচিত নাম। সেই নাম মুছে দিয়েছে আততায়ীদের বুলেট। হাদির উপর হামলার মাস পেরিয়ে গেলেও এখনও মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এদিকে এই হামলা ঘিরে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এর মধ্যে এবার তদন্তেই এলো নাটকীয় এক পরিবর্তন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদন নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিল বাদীপক্ষ, আর সেই আবেদনে সাড়া দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির তদন্তে এক নতুন মাত্রা যুক্ত হল। ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদ ইসলাম এই আদেশ দেন। এর আগে ওই দিন সকালে মামলার বাদী ও ইনকালাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আদালতের নারাজি আবেদন দাখিল করেন। ওই আবেদনের পর দীর্ঘ শুনানিতে মামলার তদন্তের নানা দিক নিয়ে বিশ্লেষণ করেন আদালত। শুনানির শেষে আদালত ডিবি পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ না করে মামলাকে অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিকে নতুনভাবে তদন্তের দায়িত্ব অর্পণ করেন। একই সঙ্গে আগামী ২০ জানুয়ারির মধ্যে নতুন এই তদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশও দেয়া হয়েছে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত মনে করছে মামলার সব দিক এখনও স্পষ্টভাবে উঠে আসেনি এবং সত্য উদ্ঘাটনের জন্য পুনঃ তদন্ত প্রয়োজন। আদালতের শুনানি চলাকালীন বাদীপক্ষের আইনজীবী ডিবি পুলিশের তদন্ত নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন তোলেন। তার বক্তব্য অনুযায়ী হাদি হত্যার মূল রহস্য উদ্ঘাটন না করেই তাড়াহুড়ো করে চার্জশিট দাখিল করা হয়েছে, যার ন্যায্য বিচার প্রক্রিয়াকে দুর্বল করে দিয়েছে। ডিবির তদন্ত প্রতিবেদনে একজন ওয়ার্ড কাউন্সিলরকে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করা হলেও বাদীপক্ষের দাবি এটি একটি সুপরিকল্পিত বড় পরিসরের হত্যাকাণ্ড। তাদের মতে শুধু একজন কাউন্সিলরের পক্ষে এমন হত্যাকাণ্ড ঘটানো কোনোভাবেই সম্ভব নয়, বরং এর পিছনে আরও প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে।
বাদীপক্ষের আইনজীবী আরও বলেন, মামলার অন্যতম অভিযুক্ত ফয়সাল করিমের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে, কিন্তু এই অর্থের উৎস কিংবা উদ্দেশ্য সম্পর্কে তদন্ত প্রতিবেদনে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। একই সঙ্গে প্রশ্ন তোলা হয়, একজন অপেশাদার ব্যক্তি কিভাবে এত নিখুঁতভাবে হত্যাকাণ্ড ঘটাতে সক্ষম হল? তাকে কারা প্রশিক্ষণ দিয়েছে, কারা সহায়তা করেছে এবং কার স্বার্থে সে এই অপরাধে যুক্ত হয়েছে, এসব বিষয়ে চার্জশিটে স্পষ্ট কোনো ব্যাখ্যা উঠে আসেনি বলে অভিযোগ করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। সর্বমহলেই তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত। যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধুমকির শিকার হতে হতো। নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না। ১৯৮১ সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকেই ছাত্র রাজনীতিতে নাম আসে শামীম ওসমানের। এরপর ১৯৯৬ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। আর নির্বাচিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে। শেখ হাসিনার প্রশ্রয়ে নারায়ণগঞ্জে এ সময় তার অনুগতরা হয়ে ওঠেন এ জেলার হত্যাকর্তা। ওই সময় শামীম ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখাতে পেরেছেন। তবে এই তথাকথিত সাহসী শামীম ওসমান ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান। সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায়। এরপর দীর্ঘ সময় তার কোনো হদিশ পাওয়া যায়নি। ২০০৬ সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও ২০০৭ সালের ১১/১১-এর পথ পরিবর্তনের আগের দিন তিনি দেশ ত্যাগ করেন। তিনি দেশে ফিরে আসেন ২০০৯ সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর। ২০১১ সালের নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু ততদিনে মাঠের নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াৎ আইভী। আইভীর কাছে শামীম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয়। ২০১৪ সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ ৪ আসনে এই বিতর্কিত শামীম ওসমানকেই মনোনীত দিয়েছিল। ১১/১১-এর পরিবর্তনের পর ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে। ওই সময় দুদক ঘোষিত শীর্ষ ৫০ দুর্নীতিবাজের মাঝে ৯ নম্বরে ছিলেন শামীম ওসমান। গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে, কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সে সময় গ্রেফতার করা যায়নি। আদালত সে সময় শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছিল। নারায়ণগঞ্জের টানবাজার পতিতাপল্লী উচ্ছেদ করা হয় শামীম ওসমানের নেতৃত্বে। শামীম ওসমান এটিকে তার এক মহান কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন। অথচ ওই পতিতাপল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দের ২ কোটি টাকার পুরোটাই আত্মসাৎ করেছিলেন শামীম ওসমান। পতিতাদের পুনর্বাসন না করাতে সেসব পতিতা এবং তাদের বংশধরেরা এখন নারায়ণগঞ্জ ছাড়িয়ে পার্শ্ববর্তী শহরেও এই নিষিদ্ধ পেশার বিস্তার ঘটেছে।